ধরমপুর গ্রামে বসবাসকারী রামধন এক অত্যন্ত গরিব কৃষক ছিল। এবার সে গ্রামের শেঠের কাছ থেকে ধান নিয়ে চাষ করেছিল। আবহাওয়া ভালো ছিল এবং খেতে প্রথমবারের মতো ফসল খুব ভালো হয়েছিল। পুরো পরিবারে একটি নতুন আশা জেগে উঠেছিল। দেখো সুনিতা, এইবার কত ভালো ফসল হয়েছে। ভগবান আমাদের কথা শুনেছেন। মনে হচ্ছে এখন বাচ্চাদের আর ক্ষুধার্ত থাকতে হবে না। হ্যাঁ রামধন, এবার পরিশ্রমের ফল মিলেছে। এখন যদি ফসল ঠিকমতো কাটা যায় তাহলে কয়েক মাসের জন্য শান্তি পাওয়া যাবে। বাবা, এবার কি আমরা স্কুলে যেতে পারবো? অবশ্যই বাবা, এবার তোকে ভালো জামা কাপড় আর বইও কিনে দেব। বাবা, আমার জন্য কি আনবে বলো না বাবা? আমি তোমার জন্য পুতুল আর নতুন চুড়ি আনবো। কিন্তু হয়তো ভাগ্য এই হাসি সহ্য করতে পারেনি। সন্ধ্যা নামতেই আকাশে কালো মেঘ জমে গেল এবং প্রবল ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলো। রামধন, তাড়াতাড়ি চলো, খেতে জল ভরতে শুরু করেছে। হে ভগবান, সবকিছু যেন ভেসে না যায়। রামধন দৌড়ে খেতে পৌঁছাল। সেখানকার দৃশ্য দেখে তার মন ভেঙে গেল। পুরো ক্ষেত জলে ভরে গিয়েছিল এবং সমস্ত ফসলও ডুবে গিয়েছিল। এখন আর কি বাকি রইল ভগবান? সবকিছু শেষ হয়ে গেল। আমার পরিশ্রম, আমার আশা সব ভেসে গেল। এখন বাচ্চাদের কি খাওয়াবো? ঘরে তো এক মুঠো শস্যও নেই। পরের দিন সকালে রামধন শেঠ হরিরামের কাছে গেল, যার কাছ থেকে সে ধার নিয়েছিল। তার আশা ছিল হয়তো শেঠ কিছুটা সময় দেবে। শেঠজি, বৃষ্টিতে সবকিছু নষ্ট হয়ে গেছে, কিছুটা সময় দিন। পরের বার ফসল হলে সমস্ত ধার শোধ করে দেব। তোমাকে আর কোনো সময় দেওয়া হবে না রামধন। কাগজের হিসেব অনুযায়ী এখন ওই জমি আমার। শেঠজি, ওটা আমার পৈতৃক জমি, আপনি এমন করবেন না। আমার কাগজ নিয়ে কথা, ভাবনা নিয়ে নয়। এখন ওই জমি আমার নামে আছে, আর তোমরা এক্ষুনি ওটা খালি করে দাও। রামধনের জমিও চলে গেল এবং তার কাছে এখন আর কিছুই রইল না। তার কাছে এখন না ছিল ক্ষেত, না টাকা, আর না কোনো আশ্রয়। সুনিতা, এখন এই গ্রামে আমাদের জন্য আর কিছু নেই। চলো জঙ্গলের দিকে যাই, হয়তো সেখানে কোথাও মাথা গোজার জায়গা পাওয়া যাবে। ঠিক আছে রামধন, এখন যেমন তোমার ইচ্ছা। আর এভাবেই এক গরিব কৃষক তার ভাঙা স্বপ্নগুলো নিয়ে পরিবারকে সঙ্গে করে বেরিয়ে পড়ল অজানা অন্ধকারের দিকে। সে তাদের জমিও কেড়ে নিয়েছিল, আর এখন তাদের কাছে না ছিল থাকার জায়গা, না ছিল খাওয়ার জন্য কিছু। রামধনের পরিবার আবার রাস্তায় নেমে এলো। বৃষ্টি এখন থেমে গিয়েছিল, কিন্তু তাদের জীবনের বর্ষা থামার নামই নিচ্ছিল না। চলো সুনিতা, আর পিছনে দেখো না। যা হয়ে গেছে তা ভেবে কোনো লাভ নেই। এখন আর ঘর নেই সুনিতা, শুধু এই বাচ্চাদের দায়িত্ব রয়েছে। এদের আমি ক্ষুধার্ত ঘুমাতে দেব না, তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। বাবা, এখন আমরা কোথায়? বাবা, এখন আমরা একটা জায়গায় যাচ্ছি। সেখানে হয়তো কোনো বৃদ্ধ বাবা থাকেন, জঙ্গলের ধারে। শুনেছি তিনি ভালো মানুষ। আমার খুব খিদে পেয়েছে বাবা, আমার খাবার চাই। আর একটু হেঁটে নে বাবা, ওখানে পৌঁছেই কিছু ব্যবস্থা করে নেব। রামধনের পরিবার গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল। দূর থেকে তারা একটা ভাঙা কুঁড়েঘর দেখতে পেল। কাছে গিয়ে দেখল সেখানে এক বৃদ্ধ সাধু নিজের ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন। বাবা প্রণাম, আমরা খুব বিপদে আছি, আমাদের কাছে এখন আর কিছুই নেই। বাবা, তোমার মুখে সততা দেখা যাচ্ছে। তুমি চাইলে এই কুড়ে ঘরে থাকতে পারো। বেশি কিছু নেই, কিন্তু মাথা গোজার জায়গা পেয়ে যাবে। আপনাকে ধন্যবাদ বাবা, ভগবান আপনার মঙ্গল করুন। এখন সেই ভাঙা কুঁড়েঘরই তাদের নতুন ঠিকানা হয়ে গেল। পরের দিন সকালে রামধন জঙ্গলে কাঠ কাটতে বেরোল, যাতে বাজারে তা বিক্রি করে কিছু পয়সা রোজগার করতে পারে। আমি জঙ্গলে যাচ্ছি, কাঠ কেটে আনব, তারপর তা বিক্রি করে বাচ্চাদের জন্য কিছু সবজি নিয়ে আসব। তাড়াতাড়ি ফিরে এসো, রান্নাও করতে হবে, আর বাচ্চাদেরও কিছু খাওয়াতে হবে। রামধন সারাদিন জঙ্গলে ঘাম ঝুরিয়ে কাঠ কাটতে থাকল এবং সন্ধ্যা হতেই সেগুলো নিয়ে বাজারের দিকে গেল। সেখানে সে খুব কম টাকা পেল, কিন্তু সে কিছু আলু, পেঁয়াজ আর অল্প আটা কিনে নিল। এই নাও সুনিতা, কিছু খাওয়ার জিনিস এনেছি। বিশেষ কিছু নয়,
কিন্তু বাচ্চাদের পেট তো ভরবে। তুমি এত কিছু করলে রামধন, এখন তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমার জন্য রুটি সেকে দিচ্ছি। মা, আজকে গুড় আসেনি? আজ নয় মা, কিন্তু আমরা কাল অবশ্যই গুড় নিয়ে আসব। রাতে সবাই শুকনো রুটির সাথে সেদ্ধ সবজি খেল এবং প্রথমবারের মতো কারও কোনো অভিযোগ ছিল না। সবার চোখে ক্লান্তি ছিল, কিন্তু সেই ক্লান্তিতেও এক আশা লুকিয়েছিল। এখন প্রতিদিন এমনই হবে। আমি পরিশ্রম করব আর আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমাদের কাছে কিছুই নেই, কিন্তু আমরা একসাথে আছি, এটাই সবচেয়ে বড় কথা। তাদের সামনে সমস্যার পাহাড় দাঁড়িয়েছিল, কিন্তু রামধন হার মানেনি। তার যাত্রা এখনও অনেক দীর্ঘ ছিল, কিন্তু তার সংকল্প ছিল দৃঢ়। রামধন এখন রোজ জঙ্গলে গিয়ে কাঠ কাটত এবং সন্ধ্যা পর্যন্ত তা বাজারে বিক্রি করে যা পেত তাই দিয়ে রেশন নিয়ে আসত। বাচ্চাদের চোখে এখনও খিদে দেখা যেত, কিন্তু তারা আর অভিযোগ করত না। পরিবারের জন্য সংগ্রাম এখন তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। শুনুন, তাড়াতাড়ি ফিরে আসবেন, কাল খুব দেরি হয়ে গিয়েছিল আর মেয়ে আপনার ছাড়াই ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ সুনিতা, তাড়াতাড়ি ফিরব। আজ একটু বেশি কাঠ আনব, যাতে কিছু বেশি টাকা পাওয়া যায়। বাবা, আজ কি গুড় আনবে? অবশ্যই বাবা, এবার তোর জন্য গুড় আর মায়ের জন্য একটা শাড়ির স্বপ্ন নিয়ে আসব। আর আমার জন্য চুড়ি। তোর জন্য সবচেয়ে সুন্দর চুড়ি মা, শুধু ভগবান যেন একটু সঙ্গ দেন। রামধন হাসি মুখে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল, কিন্তু আজ সে প্রতিদিনের চেয়ে একটু বেশি এগিয়ে গেল। সে ভাবছিল যত বেশি কাঠ পাবে ততই ভালো হবে। আজ বেশি কাঠ চাই। বেশি কাঠ মানে বেশি টাকা। বেশি টাকা মানে সবার মুখে হাসি। গাছের গভীরে সে এত এগিয়ে গেল যে সে বুঝতেই পারল না কোথায় পৌঁছে গেছে। দূর পর্যন্ত শুধু জঙ্গল আর জঙ্গল ছিল। সেখানে কোনো রাস্তা দেখা যাচ্ছিল না, না ছিল কোনো শব্দ। আরে, এটা কোন জায়গা? এই রাস্তাটা তো রোজকার মতো লাগছে না, মনে হচ্ছে কোথাও ভুল দিকে চলে এসেছি। সে এদিক ওদিক দেখতে লাগল, কিন্তু কোনো দিক বুঝতে পারছিল না। আকাশে মেঘ জমতে শুরু করেছিল এবং হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। হে ভগবান, এখন কি করব? যেদিক থেকে এসেছিলাম সেটাও ভুলে গেছি। এখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। ওদিকে কুঁড়ে ঘরে সুনিতা বারবার জঙ্গলের দিকে দেখছিল। সূর্য ডুবে গিয়েছিল, কিন্তু রামধন ফেরেনি। মা, বাবার কিছু হয়ে যায়নি তো? এমন বলিস না বাবা, উনি ঠিক থাকবেন, হয়তো অনেক দূরে যে। আমার ভয় করছে মা। ওদিকে রামধন ক্লান্ত হয়ে একটা পাথরের উপর বসে পড়ল। তার চোখ জলে ভরে গেল, কিন্তু তারপর সে সাহস জুগিয়ে আবার এগিয়ে চলল। তখনই একটা ছোট্ট আলো দেখতে পেল। ওটা কি? ওখানে কোনো ঘরের মতো দেখা যাচ্ছে নাকি কেউ আগুন জ্বালিয়েছে? চলো দেখি। সে সেই আলোর দিকে এগিয়ে গেল এবং একটা অদ্ভুত গুহা দেখতে পেল, যেখান থেকে হলদে আভা বেরোচ্ছিল। সে একটু ভয় পেল, কিন্তু তারপর ভিতরে গেল। এটা কেমন জায়গা? সবকিছু নির্জন, কিন্তু এখানে আলো কেমন? গুহার ভিতরে সে যেই এগিয়ে গেল, তার সামনে এক অন্যরকম দুনিয়া দেখতে পেল। ওটা একটা গ্রামের মতো ছিল, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। পুরো গ্রাম সোনার মতো জ্বলজ্বল করছিল। এটা তো কোনো স্বপ্ন মনে হচ্ছে, কিন্তু আমি তো জেগে আছি। তাহলে এটা কি? হঠাৎ দুজন সিপাহী এসে রামধনকে বলল, তুমি কে আর এখানে কিভাবে এলে? আমার নাম রামধন। আমি এক গরিব কৃষক, রাস্তা হারিয়ে ফেলেছি। রাজার কাছে চলো, উনি তোমার সাথে দেখা করতে চান। রামধন ভয় পেতে পেতে তাদের সাথে মহলের দিকে চলল। সে বুঝতে পারছিল না এখন তার সাথে কি হতে চলেছে। রামধন ভয় আর বিস্ময়ের মধ্যে এগিয়ে যাচ্ছিল। সোনার মতো এই গ্রামে কোনো মানুষ দেখা যাচ্ছিল না, কিন্তু জায়গাটা কোনো স্বপ্নের মতো লাগছিল। সিপাহীরা তাকে মহলের প্রধান দরজা পর্যন্ত নিয়ে গেল। সেখান থেকে ভেতর থেকে একটা তীক্ষ্ণ আর গম্ভীর আওয়াজ এলো, ওকে ভিতরে নিয়ে এসো। রামধন ভিতরে গেলে দেখল সামনে এক উঁচু সিংহাসনে এক বৃদ্ধ রাজা বসে আছেন, যার মুখে তেজ আর চোখে করুণা ছিল। বলো, কে তুমি আর এখানে কিভাবে এলে? মহারাজ, আমার নাম রামধন। আমি এক গরিব কৃষক।
বৃষ্টিতে আমার সব ফসল ভেসে গেছে। শেঠ আমার জমি কেড়ে নিয়েছে। আর এখন আমি জঙ্গল থেকে কাঠ কেটে আমার বাচ্চাদের পেট চালাই। আজ রাস্তা হারিয়ে এই গুহাটা দেখতে পেলাম। তোমার কথায় সততা দেখা যায় রামধন। তোমার সংগ্রাম তোমার চোখে স্পষ্ট দেখা যায়। মহারাজ, আমরা তো শুধু দুমুঠো ভাতের জন্য পরিশ্রম করি। আমাদের মতো গরিবদের তো কোনো সাহারা থাকে না। তোমার মতো লোকেরাই আসল রাজা হয় রামধন, যারা কোনো অভিযোগ ছাড়াই পরিবারকে বাঁচানোর জন্য লড়াই করে। রাজা পাশে দাঁড়ানো সিপাইকে ইশারা করলেন এবং একটা ছোট্ট সিন্দুক আনতে বললেন। সিন্দুক আনার পর রাজা রামধনকে বললেন, এই সিন্দুকে তোমার সব সমস্যা সমাধান আছে। রামধন, এই নাও কিছু সোনার মুদ্রা। এগুলো নিজের কাছে রাখো আর নিজের বাড়ি যাও। নিজের বাচ্চাদের জন্য কিছু খাবার আর জামা কাপড় নিয়ে এসো, আর এক নতুন শুরু করো। মহারাজ, আমি এটা নিতে পারবো না। আমরা গরিব, কিন্তু পরিশ্রমী। রামধনের চোখে জল চলে এলো। সে ঝুঁকে রাজার পায়ে পড়ল। আপনি তো আমার জীবনই বদলে দিলেন মহারাজ। এখন আমি আমার বাচ্চাদের আর ক্ষুধার্ত রাখবো না। যাও রামধন, কিন্তু মনে রেখো, এই গ্রাম শুধু তাদেরই দেখা দেয় যারা সত্যিকারের মন দিয়ে পরিশ্রম করে আর নিজের স্বার্থের ঊর্ধ্বে থাকে। পরের দিন সকালে রামধন এই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল। সেখান থেকে সে অনেক রেশন কিনল, বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় কিনল। আজ মন থেকে শান্তি পেলাম সুনিতা। বাচ্চাদের মুখে যে হাসি দেখেছি তা সবকিছু ভুলিয়ে দেওয়ার মতো। এখন মনে হচ্ছে যেন আমাদের ভাগ্য সত্যিই বদলে গেছে। কিন্তু এই মুদ্রাগুলো দিয়ে ধার শোধ করাটাও জরুরি। রামধন সেদিন সোজা শেঠ হরিরামের বাড়িতে গেল। তার হাতে মুদ্রা ভরা থলি ছিল। শেঠজি, এই নিন আপনার ধার। পুরো শোধ করছি। প্রত্যেকটা মুদ্রা পরিশ্রমের। রামধন, এসব কিভাবে হলো? হঠাৎ তুই এত ধনী কিভাবে হলি? কোথাও চুরি করিসনি তো? শেঠজি, আমি গরিব, কিন্তু চোর নই। পরিশ্রম করেছি আর ভগবানের দয়া এটা পেয়েছি। তুই এসব গল্প আমাকে শোনাস না। এখন যদি ধার শোধ করতেই হতো, তাহলে আগে কেন শোধ করিসনি? এখন শোধ করে দিলাম শেঠজি, আর এখন আপনি আমার জমির কাগজও ফিরিয়ে দিন। শেঠের সন্দেহ হচ্ছিল, কিন্তু সামনে সোনার মুদ্রা দেখে সে চুপ হয়ে গেল। জমির কাগজ ফিরিয়ে দিল আর রামধন সেখান থেকে বেরিয়ে গেল। বাবা, এখন কি আমরা আবার ওই ক্ষেতে কাজ করব? হ্যাঁ বাবা, এখন ওই ক্ষেত আবার আমাদের। এখন আমরা তাতে পরিশ্রম করব, কিন্তু আরও একটা স্বপ্ন আছে। স্বপ্ন কেমন? আমি শুধু চাষ করব না, কাঠ বিক্রির একটা ছোট ব্যবসাও শুরু করব। জঙ্গল থেকে কাঠ আনব আর গ্রামে বিক্রি করব। রামধন দুদিনের মধ্যেই কাঠ বিক্রির জন্য একটা ঠেলা বানাল। আর এখন প্রতিদিন সকালে জঙ্গলে যেত আর সন্ধ্যায় বাজারে বিক্রি করে কাঠ নিয়ে বাড়ি ফিরত। ধীরে ধীরে তার কাছে টাকাও বাড়তে লাগল, আর গ্রামের লোকেরাও এখন তাকে সম্মানে চোখে দেখতে লাগল। দেখো, রামধন এখন ধনী হয়ে গেছে। মনে হচ্ছে ভগবানের বিশেষ কৃপা হয়েছে ওর উপর। কিন্তু শেঠ হরিরামে শান্তি হল না। সে রোজ ভাবত যে রামধনের কাছে হঠাৎ এত টাকা কোথা থেকে এলো। সে ঠিক করল যে সে এই রহস্যের কিনারা করেই ছাড়বে। রামধন, আমি আর চুপ করে থাকব না। আমাকেও দেখতে হবে এই টাকা কোথা থেকে এলো। নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। একদিন রামধন আবার কাঠ আনতে জঙ্গলে গেল এবং সেই পথেই চলল যেখান দিয়ে গুহার দিকে যাওয়া যেত। কিন্তু পিছনে পিছনে শেঠও লুকিয়ে তার পিছু নিতে লাগল। আবারও সেই পথ ধরে যেতে হবে। রাজাকে ধন্যবাদ দিতেই হবে। এটাই সেই রাস্তা। তুই এখান দিয়েই গিয়েছিলি। এখন তো আমিও তোর পিছনে পিছনে যাব। দেখি কি খেলা। আর কিছু দূরেই সেই গুহাটা হবে। কোথায় গুহা আছে সেটা দেখতে পাচ্ছি না। সবকিছু একটু রহস্যময় লাগছে। ওই তো আমার গুহা, সেই জায়গা যেখানে আমার ভাগ্য বদলেছে। তাহলে তুই এখানেই এসেছিলি। এবার আমিও আসব, আর যত সোনা পাব সব আমার হবে। ভগবান, শুধু আরেকবার ওই রাজার সাথে দেখা হয়ে যাক। এখন তোর ভগবান নয়, আমার মাথা চলবে। আমি চুপচাপ দেখব তুই কি করিস। রাজাজি, আপনি কি শুনছেন? আমি আবার এসেছি। কে তুমি? আমি রামধন। রাজাজির সাথে দেখা করতে হবে। এই আওয়াজ কোথা থেকে এলো? ভিতরে সত্যি কেউ আছে? ভিতরে এসো, রাজাজি তোমারই অপেক্ষা করছেন। আমি রাজাজির কাছে খুব কৃতজ্ঞ। উনি আমার জীবনকে আলো দিয়েছেন। এই লোকগুলো তো ওকে আগে থেকেই চেনে। এটা নিশ্চয়ই কোনো বড় রহস্য। অনেক দেখা হলো, এখন আমার পালা। সেড ধীরে ধীরে গুহার দিকে এগিয়ে গেল।
যেই সে ভিতরে ঢুকতে গেল, এক তীব্র আলো দেখা দিল, আর চারদিকে অন্ধকার ছেয়ে গেল। আমি শেঠ হরিরাম, আমারও রাজার সাথে দেখা করতে হবে। না, আমিও তাই চাই যা ও প্রিয়েছে। তোমার মধ্যে লোভের গন্ধ। রাজা এমন লোকদের সাথে দেখা করেন না। আমি জানি রামধন এসব কিভাবে পেয়েছে। ওকে ওর সততা দিয়েছে, আর তোমাকে তোমার লোভ এখান থেকে দূরে নিয়ে যাবে। রাজার আদেশে তোমাকে বন্দী করা হলো? না, এটা অন্যায়। আমি কিছু করছিলাম না। তোমার শাস্তি তোমার কর্মের দ্বারা নির্ধারিত হয়েছে। তুমি গরিবদের জমি কেড়েছ, আর এখন সেটাও কেড়ে নিতে চাও? এই জায়গা তোমার জন্য নয়। রাজাজি, আপনি বিচার করেছেন। ওই লোকটা অন্যদের ভাগ্য চুরি করত। আর তুমি অন্যদের জন্য পরিশ্রম করো। যাও রামধন, এখন তুমি তোমার জীবনে সবসময় সুরক্ষিত থাকবে। ধন্যবাদ রাজাজি, আমি কখনো আপনার বিশ্বাস ভাঙব না। এই রহস্য কি কখনো অন্য কেউ দেখতে পাবে, নাকি শুধু তাদেরই, যাদের মন খাঁটি? রামধন গুহা থেকে বেরিয়ে এলো, আর এখন তার মুখে সন্তুষ্টি ছিল, কিন্তু সাথে সাথে মনে একটা প্রশ্নও ছিল। এখন রামধনের কাছে সবকিছু ছিল, কিন্তু সে তবুও সেই সরলভাবে জীবনযাপন করত। সে না তো ধনকে অহংকার হতে দিয়েছিল, না দারিদ্র্যকে লজ্জা। সে সব পরিস্থিতিকে স্বীকার করেছিল এবং পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য লিখেছিল। তুমি আজ তাড়াতাড়ি ফিরে এলে? সবকিছু ঠিক আছে তো? সব ঠিক আছে সুনিতা, আর কোনো ভয় নেই। রাজাজি সবকিছু দেখে নিয়েছেন আর বিচারও করেছেন। এখন গ্রামে একটা ছোট ব্যবসা শুরু করব। কাঠ আর কয়লার একটা গুদাম খুলব, আর গ্রামের লোকদেরও কাজ দেব। পরের দিন থেকে রামধন একটা ছোট দোকান ভাড়া নিল। কিছু কাঠ জঙ্গল থেকে এনে সেখানে বিক্রি করা শুরু করল। লোকেরা ভালো জিনিস পেল, আর রামধন পরিশ্রমের সম্মান পেতে লাগল। রামধন ভাই, তোমার জিনিস তো ভালো হয়, এখন আমাদের বাইরে যেতে হয় না। আর দামও ঠিক রাখো। মন দিয়ে ব্যবসা করো। আমরা তো সবারই ভাই। যখন আমরা ক্ষুধার্ত ছিলাম, তখনও গ্রাম আমাদের সাথে ছিল। এখন আমরা যদি কিছু করতে পারি, সেটাই সবচেয়ে বড় কথা। গ্রামে এখন লোকেরা রামধনকে সম্মানের চোখে দেখতে লাগল। যে একসময় সবার নিচে ছিল, সে এখন সবার উপরে বসত, কিন্তু তবুও মাটির সাথে তার যোগ ছিল। তুমি সবকিছু সত্যি সামনে নিয়েছ রামধন, আমি তোমার জন্য খুব খুশি। বাইরে কেউ আছে? এই সময় কি হতে পারে? কে ভাই? রামধনজি? আমি রাজাজির দূত। উনি আপনার জন্য একটা বার্তা পাঠিয়েছেন। আমি পড়ে শুনিয়েছি। কেন ডেকেছেন? কি কথা হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, উনি আপনাকে ডেকেছেন। ওনার আপনার সাথে কিছু বিশেষ কথা আছে। ঠিক আছে, আমি সকালে যাব। না, আপনি এখনই চলুন, আমি সাথে আছি। রাস্তা নিরাপদ। রামধন কোনো প্রশ্ন না করে দূতের সাথে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ল। তার হাঁটার গতি ধীর ছিল, কিন্তু মনে বিশ্বাস ছিল। প্রণাম মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? রামধন, আমরা অনেকদিন ধরে দেখছি তুমি যেভাবে জীবনকে আবার দাঁড় করিয়েছ, তা খুবই অনুপ্রেরণাদায়ক। মহারাজ, আপনি যেদিন সাহায্য করেছিলেন, সেদিনই আমার ভাগ্য বদলেছে। আমাদের আর বেশি বয়স নেই, আর কোনো উত্তরাধিকারীও নেই। আমরা চাই তুমি আমাদের উত্তরাধিকারী হও। আমি সিংহাসনে বসব? এটা কিভাবে সম্ভব? আমরা তোমার ব্যবহার, সততা আর পরিশ্রমকে পরীক্ষা করেছি, আর এই গুণগুলোই একজন সত্যিকারের রাজার মধ্যে থাকা উচিত। তোমাকে কাল সকাল পর্যন্ত সময় দিলাম। সিদ্ধান্ত ভেবেচিন্তে নিও। রামধন মহল থেকে বেরিয়ে এলো। তার মনে প্রশ্নের ঝড় বইছিল, কিন্তু সাথে সাথে এক নতুন আশাও ছিল। রামধন, কি সিদ্ধান্ত নিলে তুমি? মহারাজ, আমি সারা রাত ধরে ভেবেছি। এই সিংহাসন একটা দায়িত্ব। আমি কখনো স্বপ্নেও এটা ভাবিনি, কিন্তু আপনি যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি এই দায়িত্ব গ্রহণ করছি। যে আমি সব সময় গরিবদের পাশে থাকব, কারো সাথে অন্যায় হতে দেব না। রামধন, এটা কি সত্যিই স্বপ্ন? না সুনিতা, এটা ভগবানের ইচ্ছা। এখন আমরা আর ক্ষুধার্ত থাকব না, বরং অন্যদের ক্ষুধা মেটানোর দায়িত্ব নেব। না বাবা, তুমি জনগণের সেবকের ছেলে। আমরা রাজা নই, সেবক হয়ে বাঁচব। ধরমপুর গ্রামের সেই গরিব কৃষক, যে বৃষ্টিতে সবকিছু হারিয়েছিল, আজ নিজের সংগ্রামের জোরে রাজমহল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যে রাজা কাঠ কেটে বাচ্চাদের পালন করেছেন, তিনি আসল অর্থে জনগণের রাজা হন। রামধন না তো ধনকে অহংকার হতে দিয়েছিল, না দারিদ্র্যকে লজ্জা। সে সব পরিস্থিতিকে স্বীকার করেছিল এবং পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য লিখেছিল।